বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 প্রতি মিনিটে মৃতের সংখ্যা বাড়ছে। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সঙ্গে রয়েছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আরও প্রায় 5,000 মানুষের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি 3,66,000-এরও বেশি। সংক্রমণ 60 লাখ ছাড়িয়েছে। 24 ঘন্টায় আরও 1.25 লাখের মতো মানুষের শরীরে নতুনভাবে শনাক্ত হয়েছে কোভিড-19। একদিনে আরও 1200-র বেশি মানুষের প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র। নতুন শনাক্ত আরও 25,000। মৃত্যুর সংখ্যায় স্পেনকে টপকে গেছে ব্রাজিল। করোনা ভাইরাসে প্রাণহানির দিক থেকে লাতিন আমেরিকার দেশটির অবস্থান এখন পঞ্চম। মারা গেছেন প্রায় 28,000 নাগরিক। সংক্রমিত 4,68,000-এরও বেশি। এদিকে টানাপোড়েনের জেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছেদ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সাফ কথা, এই তহবিলের অর্থ বিশ্বের অন্যান্য এলাকায় খরচ করবেন তিনি। করোনা ভাইরাস মহামারীর ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নেয়নি যথাযথ সংস্কারের উদ্যোগ। এ কারণে WHO-র সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র। বরং সংস্থাটির তহবিলের জন্য বরাদ্দকৃত অর্থ বিশ্বের অন্যান্য এলাকায় খরচ করব। তবে ভাইরাস এবং এটির বিস্তারের বিষয়ে চীনের কাছ থেকে জবাব চাই আমরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য এই পর্যায়ে যমুনা স্টুডিওতে যুক্ত হচ্ছেন মাউন্ট সিনাই স্কুল অফ মেডিসিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কাশেম চৌধুরী। মোহাম্মদ কাশেম চৌধুরী, আপনাকে স্বাগত। একটু জানাবেন আমাদেরকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে এই যে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছেদ হলো, এই কারণে মহামারী মোকাবেলা কতটুকু বাধার মুখে পড়তে পারে আর কেমন সংকট দেখা দিতে পারে? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকে যমুনা টেলিভিশনকে। এবং আমি এট দ্য বিগিনিং স্মরণ করছি যারা কোভিড ভাইরাসের কারণে মৃত্যুবরণ করছে বাংলাদেশে এবং বাহিরে গ্লোবালি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এখন আমি আপনার প্রশ্নের উত্তরে আসি যে আমেরিকার সাথে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে একটা ডিসকানেকশনের কারণে কি এফেক্ট হতে পারে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি সিগনিফিক্যান্ট কোয়েশ্চেন। তা আমি প্রথমে বলতে চাই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা একটা অর্গানাইজেশন যেটার সাথে ওয়ার্ল্ডের সব কান্ট্রির সাথে একটা কমিউনিকেশন থাকে। বিশেষ করে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অলমোস্ট 400 মিলিয়ন পার ইয়ার ডোনেশন দিয়ে যাচ্ছে। তো এইটা আনফর্চুনেটলি যখন এই বাজেটটা টেক ওভার করা হবে, এটা প্রচণ্ড এফেক্ট করবে শুধু আন্ডার ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রি, আমি বলবো এশিয়া, আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া, মেজরিটি দেশগুলো প্রচণ্ডভাবে এফেক্ট করবে। কারণ এই বাজেটের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ, যেমন আজকে আমরা করোনায় আক্রান্ত হাজার হাজার মানুষ, এই ধরনের আরো অতীতে অনেক রোগ আসছে। এইটার জন্য একটা বাজেটের প্রয়োজন হয় এবং যার কারণে এটার আফটার এফেক্ট দীর্ঘমেয়াদী একটা রেজাল্ট আসে যে ভ্যাকসিন এবং অন্যান্য ওগুলো উৎপাদন সম্ভব হচ্ছে। তো আমি কনক্লুশনে বলতে চাই এটা ট্রিমেন্ডাসলি এফেক্ট করবে। থেকে আসলে একটা প্রশ্ন করি, তা হচ্ছে করোনা চিকিৎসায় নতুন কোনো প্রতিষেধক বা ওষুধ কিংবা কোনো পদ্ধতিকে সাফল্য বয়ে আনছে, একটু বিস্তারিত জানাবেন। খুবই খুবই ভালো প্রশ্ন আপনার। এই প্রশ্নটা বহুল আলোচিত। সবাই তাকিয়ে আছে এই করোনা ভাইরাস। এটা একটা ভাইরাস, যেমন অতীতে ইবোলা ভাইরাস, ইয়েলো ফিভার, ডেঙ্গু ফিভার, বিভিন্ন ধরনের রোগের প্রতিষেধকগুলো সাকসেসফুলি এটা আবিষ্কার করা সম্ভব হয়েছে। কারণ করোনা ভাইরাসটা এটা ইটস এ টোটালি বলতে হবে নিউ টু দ্য ওয়ার্ল্ড, এবং এই ভাইরাসটার অতীতের কোনো ধরনের রিসার্চ বা কোনো কিছু হয়নি, এবং এটার
মহামারী আকার ধারণ করছে এবং এটার সিমটম থেকে ইনিশিয়ালি ভেরি কনফিউজিং উইথ আদার ডিজিজ। এখন আপনার এই নতুন রোগটার অ্যাপারেন্টলি একটা ইমাজিনারি কিছু ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এটার আসলে কোনো ধরনের প্রতিষেধকমূলক কোনো ভ্যাকসিনেশন এখন আবিষ্কার হয় নাই। তবে আমি বলতে পারি যে একটা গুড নিউজ, যেমন আমেরিকাতে বলবো ফেজ 1, ফেজ 2 অ্যান্ড ফেজ 3। ফেজ 2 অলমোস্ট ফিনিশ, তো ফেজ 3 ওইটা সাধারণত অনেক দিন সময় লাগে, মাস লাগতে পারে, বছর লাগতে পারে, কারণ এটার অনেক ট্রায়াল দিতে হয়। একটা ভ্যাকসিন বাইর করতে হলে এটার সাইড এফেক্ট এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এবং এই ভ্যাকসিনের থেকে ইন ফিউচারে কেউ খারাপ রোগে ক্যান্সারে আক্রান্ত হইতে পারে কিনা, এগুলা কমপ্লিট যখন আপনার হবে এবং এটা এফডিএ এটা রিসার্চ করবে, দেখবে এটা কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা বা এটা এফেক্টিভ কিনা, তখনই ওইটা যখন ইমপ্লিমেন্ট হবে আদার ডিজিজ লাইক মিজলস, মামস, রুবেলা ভ্যাকসিন, তখন একটা এই যখন আবিষ্কার হবে তো এটা গুড নিউজ। তা আমি মনে করি আর কি যেভাবে আগাইয়ে যাচ্ছে আউটসাইড দ্য ইউএস এবং আমেরিকাতে, এটা খুবই তৎপর এবং এটা প্রায়োরিটি বেসিস এটা কাজটা করা হচ্ছে এবং ইজ এট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ফেজ। জি, আপনার কথা বুঝতে পেরেছি। সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মরিয়া চেষ্টা চালিয়েও 5 মাসে করোনা ভাইরাসের একটি ভ্যাকসিন আবিষ্কার করতে পারল না বিশ্ব। অবশ্য এখনও জারি আছে সর্বোচ্চ চেষ্টা। বাধ্য হয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন রোগের ওষুধের মাধ্যমে। কিন্তু এসব ওষুধ নিয়েও ভিন্ন মত আছে ডাক্তারদের মাঝে। কোন ওষুধ ভাইরাস আক্রমণের ঠিক কোন পর্যায়ে কাজে লাগছে বা ওষুধের ব্যবহারের হার কেমন, সে ব্যাপারে খোঁজ নিয়েছেন সহকর্মী সৌমিত্র শুভ্র। ফ্যাভিপিরাভি, হাইড্রক্সিক্লোরোকুইন, রেমডেসিভির, আইভারমেকটিন, অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন, করোনা চিকিৎসায় ঘুরে ফিরে এই নামগুলোই বেশি আলোচনায়। মহামারীর শুরুর দিকে ব্যাপকভাবে ব্যবহার হলেও বর্তমানে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিষিদ্ধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশেও ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া অন্য কোথাও এইসব ওষুধের ব্যবহার করতে নিষেধ করেছে জাতীয় টাস্কফোর্স। ডাক্তার রাশিদুল হাসান মনে করেন, আইভারমেকটিন ও হাইড্রক্সিক্লোরোকুইন হলো আক্রান্ত রোগীর প্রাথমিক পর্যায়ের চিকিৎসা। কত মাত্রায় কোন ওষুধ ব্যবহার করতে হবে ইউটিউবে ব্যবস্থাপত্র দিয়েছেন তিনি। একটা মানুষের জ্বর হয়েছে, কাশি হয়েছে এবং দেখা যাচ্ছে একজন থেকে একজনের চলে আসতেছে, এটা ভাইরাল অরিজিন বোঝা যাচ্ছে, আমরা তখন এই ওষুধগুলো প্রাথমিক পর্যায়ে যে ওষুধ এটা শুরু করে দিব। তাতে লাভ হবে এটা যে ভাইরাসের রিপ্লিকেশনটা কমিয়ে ফেলতে পারবো। কোভিড-19 হাসপাতালে কর্মরত এই ডাক্তার মনে করেন, হাইড্রক্সিক্লোরোকুইন বাদে অন্যান্য ওষুধগুলো চিকিৎসার শুরুতে দেয়া গেলে রোগীর অবস্থার উন্নতি বা অবনতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে ঢালাওভাবে এসব ওষুধ ব্যবহারের পক্ষে নন তিনি। আইভারমেকটিন এই ওষুধটা ওরাল দেওয়া হচ্ছে বা দিচ্ছে, অনেক জায়গায় বলা হচ্ছে, আমাদের এখানে স্টাডিও শুরু হয়েছে, স্টাডি করা হচ্ছে। আশা করি যদি ভালো কিছু আসে আমাদের জন্য। আর ফার্মাকোলজির শিক্ষক সাইদুর রহমান মনে করেন, তাৎক্ষণিক ফল পাওয়া গেলেও চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো ওষুধ ব্যাপকভাবে ব্যবহারের সুযোগ নেই। এই মুহূর্তে যে ওষুধগুলো আলোচিত তার মধ্যে প্রায় সবগুলোতেই 10 থেকে 15টি গবেষণা চলছে এবং সেগুলোর মধ্যে মূলত বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মেক্সিকো, ইজিপ্ট, স্পেন এবং আমেরিকাতে। প্রত্যেকটা এই গবেষণা বলা হচ্ছে 6 থেকে 12 মাস সময় লাগবে। এখানে সম্ভাবনাকে কিন্তু আমি কোনোভাবে উড়িয়ে দিচ্ছি না, এই বিষয়টিকে স্পষ্ট করছি। প্রান্তিক মানুষকে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা দিতে কি কি ওষুধ দরকার তা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানসম্মত আলোচনা দরকার এবং গাইডলাইন যেগুলো তৈরি হয়েছে। সৌমিত্র শুভ্র, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে কোটি মানুষের জন্য 4টি কোভিড হাসপাতালের শয্যা সংখ্যা মাত্র 332টি, অথচ আক্রান্তের সংখ্যা 2500-এরও বেশি। বেসরকারি হাসপাতালগুলো চালু হচ্ছেন নানা জটিলতায়, ফলে করোনা আক্রান্তরা তো বটেই, অন্য রোগীরাও বঞ্চিত হচ্ছেন স্বাভাবিক চিকিৎসা থেকে। ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা এবং অব্যবস্থাপনার কথা স্বীকার করেছেন চিকিৎসকরাও। করোনা চিকিৎসার জন্য গত 21 মে উদ্বোধন করা হয় চট্টগ্রামের বেসরকারি হলি ক্রিসেন্ট হাসপাতাল, কিন্তু 10 দিনেও চালু হয়নি এটি। দুদিন আগে ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এবং ইম্পেরিয়াল হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হলেও এগুলো প্রস্তুত নয়।
10টা বেড দিয়ে দিলে হবে না বা 50 বেড দিলে হবে না, আবার ওই বেড দিয়ে আমি কোভিড হসপিটাল নন কোভিড পেশেন্টের সাথে ডিল করতে পারবো না, আমাকে সময় নিতে হবে। করোনা প্রাদুর্ভাবের পর থেকে চট্টগ্রামে বেসরকারি হাসপাতালগুলো রোগী ভর্তি নিচ্ছে না, ফলে অন্য রোগে আক্রান্তরাও চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে। ওরা বলবে এখানে হচ্ছে না, এখানে নাই, ওখানে নাই, তাইলে কেন আমাদের কি চট্টগ্রামের মানুষ কি বাঁচবে না? একটা রোগীকে আনে আমি দৌড়াবো চিটাং মেডিকেলে সিট নাই, ওকে ফোন করো, কেন আমি ফোন করবো? আমি সাধারণ নাগরিক, আমার অধিকার আছে না? চট্টগ্রামে নির্ধারিত 4টি কোভিড হাসপাতালে শয্যা সংখ্যা মাত্র 332টি, অথচ চট্টগ্রামে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 2500-এর বেশি। প্রতিদিন সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে, কিন্তু চিকিৎসা ব্যবস্থা অনেকটাই ভঙ্গুর, অব্যবস্থাপনা আর সমন্বয়হীনতাও প্রকট। এখন আমাদের নন কোভিড করার কোনো সময় নাই। চট্টগ্রাম যে অবস্থা, মাত্র আমাদের 300টা শয্যা নিয়ে 10টা আইসিইউ নিয়ে এত বড় 1 কোটি জনগোষ্ঠীর চট্টগ্রামবাসীকে স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব নয়। যত বেসরকারি হাসপাতাল আছে তারা কিন্তু উপসর্গ দিয়ে যদি পেশেন্ট আসে, একটু যদি জ্বর থাকে, একটু যদি শ্বাসকষ্ট থাকে, তারা কিন্তু পেশেন্টকে ভর্তি করছেন না। চট্টগ্রামে অনেক মানুষ হাসপাতালে ভর্তি হতে না পেরে অ্যাম্বুলেন্সে মারা গেছে, বাড়িতে মারা গেছে। বেসরকারি কয়েকটি হাসপাতালে সব সরঞ্জাম থাকলেও সরকারি প্রণোদনা আর জনবল নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানের কারণে চালু করা যাচ্ছে না। সংকট নিরসনে প্রশাসন আশ্বাস দিলেও পরিস্থিতি নিয়ে শঙ্কিত চট্টগ্রামের মানুষ। আমাদের যে স্বাস্থ্য বিভাগ, ওনারা যখন বুঝে নিতে গেছে দেখা যায় অনেক কিছুর ওয়ান্টিং, এই জিনিসটার এই গ্যাপটুকু ফিল আপ করতে এই সময়টুকু আসলে গেছে। চট্টগ্রামে কোনো স্বাস্থ্যসেবা নাই বললেই চলে। সবকিছু খুলে দেওয়ার পরে আরও কি ভয়াবহ চরম অবস্থা সৃষ্টি হবে সেটা কল্পনা করে শিউর উঠতে হয়। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম। শর্ত মেনে আগামী 1 জুন থেকে সারা দেশে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শুক্রবার সড়ক ভবনের বৈঠকে ভিডিও কনফারেন্সে যোগ দেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। শর্ত মেনে যাত্রী সেবা নিশ্চিত করতে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। বাস চলাচলের সময় অন্তত 30% সিট খালি রাখা, বাস স্ট্যান্ডে হাত ধোয়ার ব্যবস্থা এবং শ্রমিকদের টানা ডিউটি না করানোর বিষয়ে প্রস্তাব দেওয়া হয় সভায়। পরে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, বাস ভাড়া নির্ধারণে আজ শনিবার বৈঠক হবে। করোনা সংক্রমণের এই তীব্র গতির মধ্যে সীমিত আকারে চালু হচ্ছে গণপরিবহন। এখন প্রশ্ন হচ্ছে, ঘনবসতির ঢাকায় আদৌ কি তা সম্ভব? পরিবহন মালিকরা বলছেন, স্বাস্থ্য নির্দেশনা মেনে সীমিত গণপরিবহন চালু সম্ভব, সেক্ষেত্রে ক্ষতি পোষাতে ভাড়া বাড়বে। বিশ্লেষকরা বলছেন, অত্যধিক জনসংখ্যার চাপে স্বাস্থ্যবিধি মেনে এই ব্যবস্থা চলমান রাখা হবে সবচাইতে বড় চ্যালেঞ্জের নাম। ইব্রাহিম খলিলের প্রতিবেদন। স্বাভাবিক সময়ে রাজধানীতে গণপরিবহনের জন্য ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়েই চলাচল করে বাস। করোনা ঝুঁকির কারণে প্রায় 2.5 মাস পর খুলছে সরকারি বেসরকারি অফিস, তাই সীমিত আকারে গণপরিবহনও চলবে। তবে বিপুল জনসংখ্যার এই শহরে আদৌ কি সম্ভব হবে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল? বাস মালিকরা বলছেন, আসন ফাঁকা রেখে বাস চালাতে পারবেন তারা। বলে একটা গাড়িতে যদি 40টা সিট থাকে, সেই ক্ষেত্রে আমি যদি প্রতি সিটে একজন করে যাত্রী বসে, তাহলে আমি অর্ধেক যাত্রী পরিবহন করতে পারবো। সেই ক্ষেত্রে একটা সোশ্যাল ডিস্টেন্স, যেটা অন্যান্য দেশে একটা সিট পরপর বাদ দিয়ে যাত্রী পরিবহন চালু হয়েছে। ভাড়ার বিষয়টাও যদি সরকার বিবেচনা করে, সেই ডাবল যেমন 40 সিটের গাড়ি আমি 20 জন যাত্রী নিয়ে যাব, আমি যাতে 40 সিটের যাত্রী ভাড়া যা হয় তা আমি 20 জনের কাছে আদায় করে নিতে পারলে আমার গাড়ি হয়তো চালানো সম্ভব। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শারীরিক দূরত্ব মেনে গণপরিবহন চালু করা হবে খুবই চ্যালেঞ্জিং। সব ধরনের অফিস আদালত যেখানে খুলে যাচ্ছে, তার মানে আমরা ধরে নিচ্ছি যে সবাই বাড়ির বাইরে যাবে এবং এই যাতায়াতের জন্য তারা যখন যানবাহনটি ব্যবহার করতে যাবে এবং যানবাহনের সংখ্যা তুলনামূলক কম থাকলে সেখানে আরও গাদাগাদি বা ভিড় লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি এবং বেসরকারি অফিসগুলোতে একসাথে যাতে এমপ্লয়িরা না যেতে হয় সব এমপ্লয়িদের, সেক্ষেত্রে ভাগ করে দেওয়া যেতে পারে, রোটেশন করে দেওয়া যেতে পারে এবং ডিজিটালি কাজ করার জন্য উৎসাহিত করা যেতে পারে। করোনা ঝুঁকি এড়াতে স্বল্প দূরত্বে গণপরিবহন ব্যবহার না করার পরামর্শ বাস মালিক ও বিশ্লেষকদের। এক্ষেত্রে সাইকেল ব্যবহারের কথা বলছেন তারা। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। রাজধানীর প্রবেশদ্বারের খবর জানাতে আব্দুল্লাহপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM জিয়া। সরাসরি যাচ্ছি জিয়ার কাছে। জিয়া,
রাজধানীর প্রবেশমুখে মানুষের ভিড় কেমন দেখছেন? সবাই কি স্বাস্থ্যবিধি মেনে ফিরছেন? আর যারা ফিরছেন তাদেরকে কি কোনো প্রক্রিয়ার মাধ্যমে ঢাকায় ঢোকানো হচ্ছে কিনা? সামি, আপনি জানেন যে আজকে সরকারি ছুটির ৬৬তম দিন চলছে, অর্থাৎ আজকে ৬৬তম দিন চলছে এবং আজকের পরেই সাধারণ ছুটি শেষ হয়ে যাচ্ছে। সেই হিসাবে যেহেতু আগামীকাল থেকে সরকারি প্রতিষ্ঠানগুলো এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানগুলো সীমিত আকারে খোলা হচ্ছে বলে গত বৃহস্পতিবারই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে, সেই হিসাবে ঢাকামুখী মানুষের বাড়তি চাপ রয়েছে। আপনাকে যদি আমি একটু দেখাতে চাই তাহলে আপনি আমার পিছনের অংশটাই দেখতে পাচ্ছেন। এখানে আবদুল্লাপুরের ঠিক যেই চেকপোস্টটা আছে সেখানে উত্তরের জেলা থেকে বিভিন্ন মানুষজন আসলে আসছে, ব্যক্তিগত গাড়ি, সেই সাথে সিএনজি অটোরিকশা ব্যবহার করছেন। অনেকে আবার রাস্তার মধ্যে বিভিন্ন ভোগান্তির শিকার হয়েছেন, সেই বিষয়টাও আমাদেরকে বলার চেষ্টা করেছেন। আরেকটা বিষয়, যে বিষয়টা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে কি, সিএনজি অটোরিকশা এবং মাইক্রোবাস থেকে শুরু করে প্রাইভেট যে সমস্ত গাড়িগুলো আছে, অর্থাৎ ব্যক্তিগত গাড়িগুলোর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে বরাবরের মতোই মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বরাবরের মতোই সর্বোপস্থিত দেখা যাচ্ছে। তারা চেষ্টা করছে যে সমস্ত গাড়িগুলোতে, বিশেষ করে সিএনজি অটোরিকশাগুলোর মধ্যে যেখানে মানুষের জড়তা রয়েছে সেগুলো তারা বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করছেন, আবার অনেকে সেখান থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন, অনেকে বোঝানোর চেষ্টা করছেন। সুতরাং বলতে গেলে সরকারি ছুটির যে শেষ হওয়ার পর যে ঢাকামুখী মানুষের যে ভিড়, সেটা কিন্তু একটা অন্যরকম একটা বিষয় দেখা যাচ্ছে। আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন গাড়ি কিভাবে জড়ো হয়ে ঢাকার দিকে আসলে প্রবেশ করছে। আবার অনেকেই বলছেন আসলে রাস্তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, কারণ রাস্তার মধ্যে গণপরিবহন না থাকার কারণে সেটা বিভিন্ন সিদ্ধান্ত, আগামীকাল থেকে হয়তো গণপরিবহনগুলো সীমিত আকারে খোলা হবে। কিন্তু এ পর্যন্ত গণপরিবহন না থাকার কারণে নিম্ন আয় এবং মধ্যবিত্ত আয়ের যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকে আসলে ঢাকায় প্রবেশ করতে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কথা বলতে হবে আসলে এই করোনার মহামারীর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো বলা যাচ্ছে। কারণ আপনি জানেন যে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 15 জন সদস্যের অধিক মারা গেছেন। সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো দেখা যাচ্ছে এবং তারা বিভিন্ন সময় মানুষকে জিজ্ঞাসাবাদ করছে। কথা বুঝতে পেরেছি। দর্শক, এসএমজি আবদুল্লাপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। বদলে যাচ্ছে দেশের আকাশপথে যোগাযোগ ব্যবস্থা। এখন থেকে বিমান ভ্রমণে পানি ছাড়া অন্য কোনো নাস্তা বা খাবার দেয়া হবে না, হাত ব্যাগও বহন করা যাবে না। 2 সিটে বসতে পারবেন একজন, আর শরীরের তাপমাত্রা সহ 3টি বিষয় লিখিত দিতে হবে, তারপর প্লেনে উঠতে হবে যাত্রীদের। এমন বিভিন্ন নিয়মকানুনের মধ্যে চলতে হবে আকাশপথে। 1 জুন থেকে ঢাকা সহ 4টি বিমানবন্দরে নতুন রূপে স্বাস্থ্য ব্যবস্থাপনা শুরু হচ্ছে অভ্যন্তরীণ রুটের যাত্রী পরিবহন। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। শুধু বিমানের ভেতরেই নয়, বিমানবন্দরেও বদলে যাচ্ছে চিরচেনা পরিবেশ। প্রবেশের পর চেক ইনে গায়ে গায়ে লাগা দীর্ঘ লাইন, স্বজনদের জটলা কিংবা নানা কারণে অপেক্ষমান যাত্রীদের ভিড়, এসব কিছুর হয়তো আর দেখা মিলবে না বিমানবন্দরে। মাস্ক ছাড়া ঢুকতেই পারবেন না যাত্রীরা। সাবান দিয়ে হাত ধুয়ে বা স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত হয়েই প্রবেশ করতে হবে টার্মিনালে। ভেতরে চেক ইন কাউন্টারের আনুষ্ঠানিকতার ক্ষেত্রেও থাকবে সামাজিক দূরত্ব। অপেক্ষার সময় বসতে হবে নির্ধারিত দূরত্ব বজায় রেখে। এসব নিয়ম মেনেই প্রস্তুত বেসরকারি এয়ারলাইন্সগুলো। যাত্রী আকর্ষণ এবং তাদের আশ্বস্ত করতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। ডিপার্চার অ্যারাইভালের মাঝে যে সময়টা আছে সেই সময়ের মধ্যে যে ইনফেকশনের পরে আবার সিভিলেশন থেকে সার্টিফাইড হতে হবে। আমরা সেই ধরনের পরিকল্পনা নিয়েছি। প্যাসেঞ্জার এবং ক্রুদের জন্য যে মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ আদার যে যত প্রোটেকশন আছে সেই ধরনের ইনস্ট্রাকশন আছে সেভাবে আমরা অলরেডি নিয়ে রেখেছি। উড়োজাহাজের ভেতরে বসতে হবে 2 সিটে 1 জন, তবে একই পরিবারের সদস্য হলে পাশাপাশি বসতে পারবেন যাত্রীরা। এভাবে প্রায় অর্ধেক খালি রেখেই চলতে হবে এয়ারলাইন্সগুলোকে। সম্পূর্ণ হেলথ যে রেগুলেশনটা সেটা মেনটেন করেই শুধুমাত্র এই আকাশপথে যাতায়াতটাই সম্ভব। চিন্তার কারণ আছে, আমরা সব কিছু বিবেচনায় অর্থনীতি সচল হতে হবে, এয়ারলাইনেরও সার্ভাইভেলিটির প্রশ্ন আছে। সব কিছু বিবেচনায় আমি মনে করি এই মুহূর্তে ফ্লাইট অপারেশন শুরু করা ভালো একটা সিদ্ধান্ত। কঠোর স্বাস্থ্যবিধি মেনে আপাতত ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে যাতায়াত করবে সরকারি বেসরকারি এয়ারলাইন্সগুলো। নতুন নিয়মে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের।
আমরা দ্বিগুণ করছি না। আমি তো বললাম যে স্বাভাবিক সময়ে যে ভাড়াটা ছিল সেই ভাড়ার যে স্ল্যাব, অনেকগুলো স্ল্যাব থাকতো, 2700, 3500, তারপরে 4000, 4500, 5000, 6000 এরকম। তো আমরা ওই যে উপরের দিকে রাত দিতে বেসবো, নিচের দিকে এগুলো বেচতে পারবো। করোনা পরিস্থিতির উন্নতি হলে 16 জুন থেকে আন্তর্জাতিক বিভিন্ন রুটে বিমান চলাচল শুরু হতে পারে বলেও জানান বিমানের এমডি। গেলে তো আমার ফ্লাইট চালানোর মিনিংলেস। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছেন অনেকেই। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী BM খোরশেদ। খোরশেদ, একটু জানাবেন যে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যাত্রী চাপ কেমন দেখছেন, শারীরিক দূরত্ব কতটুকু নিশ্চিত হচ্ছে, আর যারা মূলত আসলে ঢাকায় ফিরছেন তারা কোন মাধ্যমে ফিরছেন? সামি, আজকে সকাল থেকেই কিন্তু আমরা কর্মস্থলমুখী মানুষের কিন্তু ঢল দেখছি পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। সকাল থেকে যে কয়েকটি ফেরি পাটুরিয়া থেকে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে এসে ভিড়েছে, প্রত্যেকটি ফেরিতেই কিন্তু আমরা যাত্রী এবং যানবাহনের বেশ চাপ দেখেছি। যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। শারীরিক দূরত্ব বজায় রাখার যে বিধিনিষেধ তা কিন্তু আমরা মানতে দেখিনি, কারণ কিছুক্ষণ আগে একটি রোডও ফেরি এখানে ভিড়েছিল, যে ফেরিতে শত শত যাত্রী কিন্তু গাদাগাদি করে কিন্তু এই ফেরি পার হতে দেখা গেছে। এছাড়া যারা ঘাটে এসে পৌঁছছে তাদেরকে আমরা দেখছি যে যেহেতু গণপরিবহন নেই, সেক্ষেত্রে তারা বিভিন্ন মোটরসাইকেল, প্রাইভেট কার এবং মাইক্রো বাসে চড়ে তারা কিন্তু কর্মস্থলের দিকে যাচ্ছে। এবং যাত্রীরা বলছেন যে তাদেরকে আগের চেয়ে যে স্বাভাবিক সময় যে ভাড়া ছিল সেই ভাড়া কিন্তু 5 থেকে 6 গুণ পর্যন্ত ভাড়া কিন্তু বেশি দিতে হচ্ছে। এবং আমরা কিন্তু যেহেতু গণপরিবহন বন্ধ থাকার কারণে যে কয়টি ফেরি ঘাটে ভিড়ছে সেই ফেরিতে কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে মোটরসাইকেল এবং এরপরে হচ্ছে প্রাইভেট কার। যাত্রীরা এসে মোটামুটি অনেকটা বিড়ম্বনারই শিকার হচ্ছেন ঘাটে। এবং আপনি যেটা বললেন যে শারীরিক দূরত্ব বজায় রাখা যে বিধিনিষেধ, সেটা তো মানা হচ্ছে না। এবং এইটা বাধ্য করার ক্ষেত্রে কিংবা এটা মেনে চলার ক্ষেত্রে যে প্রশাসনের যে তৎপরতা বা BIWTC বা টিএর যে তৎপরতা, সেটাও কিন্তু আমরা দেখছি না। সামি। খোরশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটা বলছিলাম যে এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান। ডাক্তার মুজিবুর রহমান, আপনাকে স্বাগত করোনা আপডেটে। একটু আমাকে জানাবেন, সরকারি ছুটি তো আর বৃদ্ধি করা হয়নি, তো অফিস, ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর সঙ্গে সংক্রমণের তো একটা ঝুঁকিও তৈরি হয়েছে। সেক্ষেত্রে পরিস্থিতি আসলে কোন দিকে যেতে পারে বলে আপনি মনে করছেন? আমরা যেটা মনে করি, এখন করোনা সংক্রমণের ঝুঁকি আমাদের একটু ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ আমাদের ঝুঁকি একটু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ মানুষ যখন গণপরিবহনে সীমিত আকারে যখন চলাচল করবে এবং আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আমাদের যে উদাসীনতা রয়েছে, এই কারণে কিন্তু আমাদের সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। কুমিল্লা জেলা একটু এমনিতেই একটু বেশি সংক্রমণযুক্ত এলাকা। ইতিমধ্যে কুমিল্লায় 821 জন রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে 101 জন রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে গেছে। কিন্তু বাকি রোগীগুলির আমরা দেখেছি 90 থেকে 95% রোগী বাড়িতে থেকেই হোম আইসোলেশনে ভালো হয়ে যাচ্ছে। তো আমরা আশঙ্কা করছি কুমিল্লায় যদি সবকিছু খুলে দেওয়া হয়, হয়তো আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা হয়তো সংক্রমণ মোকাবেলা করতে পারবো। কিন্তু আমাদের উদাসীনতা আমাদেরকে বাড়তি ঝুঁকির মধ্যে ফেলতে পারে। আমাদের যে সমস্ত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, সেই ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানপাট এবং গণপরিবহনে আমরা যদি শারীরিক দূরত্ব বজায় রাখি, আমরা যদি হাত ধোয়ার সংস্কৃতিটা মেনে চলি এবং অবশ্যই সকলে যদি মাস্ক ব্যবহার করি, আমরা অবশ্যই সংক্রমণ মুক্ত থাকতে পারবো। আমরা আশাবাদী। আমরা মানুষকে ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সকলেরকে আমরা ধারণা দিতে পেরেছি, কিন্তু মেনে চলার ব্যাপারে আমাদের উদাসীনতা আমাদেরকে ঝুঁকিতে ফেলতে পারে। আমরা আশা করব আমাদের মানুষের যারা জনগণ রয়েছেন, আমরা সকলে আমরা যদি স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলি, শারীরিক দূরত্ব বজায় রাখি, হাত ধুই এবং মাস্ক পরি, আমরা সংক্রমণ মুক্ত হব। এই ব্যাপারে আমাদের প্রত্যাশা রয়েছে। ডাক্তার মুজিবুর রহমান, আপনি তো সাধারণ মানুষের কথা বললেন, কিন্তু আসলে যারা ফ্রন্ট লাইনার, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে কুমিল্লায় চিকিৎসক, নার্স, পুলিশ সদস্যদের আক্রান্তের সংখ্যাটা বেড়েই চলেছে। আপনি এর কারণ কি মনে করেন? এবং সেই সঙ্গে আরও একটা বিষয় একটু বলবেন যে প্রতিদিন কতজনের নমুনা পরীক্ষা হচ্ছে কুমিল্লা মেডিকেলে এবং নমুনা পরীক্ষা অনুযায়ী সুস্থতার হার কেমন?
কুমিল্লা মেডিকেলে প্রতিদিন 2 শিফটে 180 জনের নমুনা পরীক্ষা হচ্ছে। কুমিল্লা এর মধ্যে আপনার সুস্থতার হার ইতিমধ্যে 101 জন, আমি ইতিমধ্যে উল্লেখ করেছি কুমিল্লায় 101 জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে 821 জনের মধ্যে। এবং বিভিন্ন প্রফেশনের যারা দায়িত্বরত রয়েছেন, যেমন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সিং কর্মকর্তা, এদের সংক্রমণের হার বেশি, কারণ আমরা নন কোভিড এবং কোভিড উভয় রোগকে চিকিৎসা দিচ্ছি। অনেকে রোগের ইতিহাস লুকিয়ে আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসেন, যে কারণে আমরা কিন্তু সম্পূর্ণ সুরক্ষা মেনে চলার পরেও আমাদের কিন্তু সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে 5 জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন, আমাদের 10 জন নার্সিং কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন, আমাদের 4 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং 2 জন তৃতীয় শ্রেণীর কর্মচারী ইতিমধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন। আমরা আমাদের সুরক্ষা সরঞ্জামের কোনো অভাব নেই, তারপরও আমরা সংক্রমিত হচ্ছি। আমরা এখন একটু বাড়তি সাবধানতা অবলম্বন করছি। রোগীদের অনেকেই সঠিক ইতিহাস না দেওয়ায় আমরা কিন্তু সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তো আমাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা 3 তারিখে আনুষ্ঠানিকভাবে করোনা রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ সহ 154 শয্যার হাসপাতাল চালু করছি। আমরা কুমিল্লার সকল রোগীদের পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়ার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। কুমিল্লা সদর আসনের মাননীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের নির্দেশনায় আমরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসার সম্পূর্ণ আধুনিক চিকিৎসা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আমরা সম্পন্ন করেছি। আমরা আশা করি আপনার কথা বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে গেল 28 মে মেডিকেলের আইসোলেশনে ভর্তি হন 55 বছর বয়সী বৃদ্ধ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরই মধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নিহতের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামে। করোনা মহামারীতে নড়বড়ে অর্থনীতির ভিত। বড় সংকটে নারী উদ্যোক্তারা। তারা বলছেন, বাংলা নববর্ষ এবং ঈদে বন্ধ ছিল বেশিরভাগ ব্যবসা, তাই সহজ শর্তের ঋণ ছাড়া এই ক্ষতি কাটিয়ে ওঠা অসম্ভব। কর্মীদের ধরে রাখতে দরকার প্রণোদনাও। এই অবস্থায় বিশ্লেষকরা অনলাইন ব্যবসায় নারী উদ্যোক্তাদের অভ্যস্ততা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। গোটা বিশ্বের চিত্র এখন একই ধরনের। প্রতিটি দেশই করোনায় আক্রান্ত। জীবিকা রক্ষায় বিশ্বজুড়ে নেওয়া হচ্ছে লকডাউন শিথিলের উদ্যোগ। বাংলাদেশেও অর্থনীতিতে গতি ফেরাতে চায় সরকার। ইতিমধ্যে ঘোষণা এসেছে সাধারণ ছুটি সীমিত করার। 12 মাসে 13 পার্বণের এই দেশে উৎসব ঘিরে জমে ওঠে ব্যবসা বাণিজ্য, বাড়ে নগদ অর্থের প্রবাহ। কিন্তু এবারের চিত্র বেশ হতাশাজনক। ঈদ উল ফিতরের সময় দোকানপাট সীমিত পরিসরে খোলা থাকলেও তেমন সাড়া পায়নি বিক্রেতারা। পহেলা বৈশাখের সময়ও কেটেছে গৃহবন্দী অবস্থায়। তাই বুটিক সহ পোশাক খাত এবং আনুষঙ্গিক ব্যবসায় বেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন নারী উদ্যোক্তারা। বলছেন, শিল্প সুরক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ ধরে রাখতে হলে প্রয়োজন প্রণোদনার। বাংলাদেশে যেসব প্রোডাক্ট তৈরি হয়, যেমন বিভিন্ন পোশাক শিল্প, হস্তশিল্প, ব্যাগ, জুতো, এই প্রোডাক্টগুলো যাতে পার্শ্ববর্তী দেশ থেকে আনার ক্ষেত্রে কঠোর কিছু নিয়মকানুন পালন করা হয়, তাহলে লোকাল মার্কেটেও কিন্তু আমাদের দেশের পণ্যটাকে আমরা বিক্রি করার মাধ্যমে আমাদের দেশীয় উদ্যোক্তারা উপকৃত হবে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে প্রয়োজন সহজ শর্তে ব্যাংক ঋণ। দক্ষতা বাড়াতে নিতে হবে প্রয়োজনীয় উদ্যোগ। করোনার ভাইরাসের কারণে যেসব নারী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নতুন করে যেসব নারী কর্মসংস্থানে আসতে চাইছে, তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা। এক্ষেত্রে অনানুষ্ঠানিক খাতে যেসব নারী আছে তারা যাতে সুবিধা পায়, সহজ শর্তে, কিছুটা শিথিল শর্তে তারা যাতে ঋণ পায়, সেই ব্যবস্থাটি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনার প্রকোপ কমতে সময় লাগবে আরও। তবে রোববার থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে দোকানপাট। এই সময় প্রযুক্তি নির্ভর বিপণনে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলেছেন, এজন্য প্রয়োজন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ। নারী উদ্যোক্তারা অনলাইন ব্যবসার
দিক থেকে বা প্রযুক্তিগত দিক থেকে অনেকেই অনেক পিছিয়ে আছি। সেই জায়গাগুলোতে যদি এবার সরকারের পক্ষ থেকে স্পেশাল কিছু ট্রেনিং এর ব্যবস্থা করা যায় যে কিভাবে আমরা প্রযুক্তিগতভাবে আরো বেশি নিজেকে উন্নত করতে পারি। করোনাকালীন সময়ে নারী উদ্যোক্তারা তাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই বিক্রি করতে চান, সেই জন্য সারা দেশে ইন্টারনেটের যে খরচ সেই জায়গায় ট্যাক্স সেগুলো কমাতে হবে এবং পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম বৃদ্ধির জন্য, অনলাইন প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য প্রণোদনা থাকতে হবে। নারীর ক্ষমতায়ন পুনরুদ্ধার এবং নতুন উদ্যোক্তাদের অর্থনীতির মূলধারায় আনতে প্রয়োজন সরকারের নীতি সহায়তা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ, ঢাকা। করোনার ধাক্কা লেগেছে প্রক্রিয়াজাত খাবার বা ফ্রোজেন ফুডের বাজারে। একে তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তার সঙ্গে আবার মানুষ গৃহবন্দী থাকায় অর্ধেকের নিচে নেমেছে বিক্রি। এই অবস্থায় হোম ডেলিভারি দিয়ে ব্যবসা ধরে রাখার চেষ্টা করছেন প্রস্তুতকারকরা। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। ব্যস্ততা বাড়ছে শহুরে মানুষের, তাই তো নিজেদের নাস্তা থেকে অতিথি আপ্যায়নে দ্রুত পরিবেশন করা যায় চিকেন নাগেট, সসেস, ললিপপ, পরোটা, চিকেন বল সহ প্রক্রিয়াজাত খাবার। কিন্তু করোনার কারণে প্রায় 2 মাস লকডাউনে স্কুল কলেজ বন্ধ, অতিথির আসা যাওয়াও বন্ধ। তাই তো অর্ধেকে নেমেছে পোলট্রি, মুরগির মাংসের প্রক্রিয়াজাত 20 থেকে 25 ধরনের প্যাকেটজাত খাবার বিক্রি। দোকানপাট বন্ধ থাকার কারণে আমাদের সেল এটা ড্রাস্টিক্যালি ফল করছে। 60 থেকে 70% সেল ফল করছে, 30% সেল হয়তো আমরা ধরে রাখতে পারছি। শুধু সুপার স্টোরগুলো খোলা আছে, সেখানে কিছু বিক্রি করতে পারছি। আর হলো যে হোম সার্ভিসে কিছু তারা ফোন করে মাল চায়, তো আমরা কয়েকটা ছেলেকে স্পেশাল ডিউটি দিয়ে তাদেরকে এটা চালু রাখছি। অনলাইন এবং হোম ডেলিভারি বাড়িয়ে ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানান এ খাতের উদ্যোক্তারা। এই কোভিড-19-এর যে ধাক্কাটা, এই সেক্টর বেশি দিন মনে হচ্ছে না টানতে পারবে। আমরা ইতিমধ্যে প্রায় 100 থেকে 150 কোটি টাকা মূলধন আমরা হারিয়েছি এবং এটা যদি কন্টিনিউ করে তাহলে এই ইম্পর্টেন্ট সাব সেক্টরটা ধসে পড়বে বলে আমি মনে করি। অনেকগুলো কোম্পানি তাদের প্রোডাক্ট এই মার্কেটে প্লেস করছেন, ওখান থেকে ওনারা বিক্রি করছেন। কোনো কোম্পানি ডিরেক্টলি মার্কেটে হোম ডেলিভারি করছেন, বাট ইজ এ ভেরি প্রাইমারি স্টেজ ইন বাংলাদেশ এ ধরনের প্রোডাক্ট বিক্রি করার জন্য। হরেকা হোটেল, রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেগুলো বন্ধ আছে। যারা মূলত বড় বায়ার ছিল তারা আসলে এখন আর যেহেতু অপারেট করছেন না, সেহেতু এটার একটা বড় অপরচুনিটি, যেটা সবচেয়ে বড় উইন্ডো ছিল, সেটা টোটালি বন্ধ। প্রক্রিয়াজাত এসব খাবারের গুণগত মান আন্তর্জাতিক মানের হওয়ায় বিশ্ববাজারে রপ্তানির সম্ভাবনাও বাড়ছে বলেও জানান তারা। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। কোভিড-19 বিস্তার রুখতে বিশেষ ধরনের স্মার্ট ক্যামেরা ব্যবহার করবে বেলজিয়ামের রেল বিভাগ। কর্মীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন কিনা সে বিষয়ে সতর্ক করবে এই ডিভাইসটি। আগামী সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডিভাইসটির পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে বেলজিয়ান রেল বিভাগ। কর্মীরা মাস্ক পরছেন কিনা কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখছেন কিনা সে বিষয়ে সংকেত দেবে স্মার্ট ক্যামেরা। কোভিড-19-এর সংক্রমণ এড়াতে এমন পদক্ষেপ বেলজিয়ামের রেল বিভাগের। 2 জন কর্মীর দূরত্ব 3 ফুটের কম হলেই ধরা পড়বে ক্যামেরার সেন্সরে। ম্যাথমেটিক্যাল মডেল অনুসরণে ইমেজ বিশ্লেষণ করে অ্যালার্ম দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডিভাইস। এখানে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে প্রয়োজনীয় 1.5 মিটার দূরত্ব আছে, তাই অ্যালার্ম দিচ্ছে না। কেউ যদি এর কম দূরত্বে আসে, অডিও ও ভিজুয়াল সংকেত পাওয়া যাবে, আবার দূরে গেলে অ্যালার্ম বন্ধ হবে। প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে 5টি পয়েন্টে এই ক্যামেরা বসানো হবে। প্রতিষ্ঠানের প্রায় 11,000 কর্মীর সুরক্ষায় এই পদক্ষেপ বলে জানায় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রাখছে কিনা তা নিশ্চিত প্রয়োজন। এ কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডিভাইস ব্যবহারের পরিকল্পনা করেছি। ডিভাইসটির মাধ্যমে যথাযথ সুফল পাওয়া গেলে রফতানির পরিকল্পনাও রয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের। এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে দেশ ও দেশের বাইরের বেশ কয়েকটি ট্রান্সপোর্ট কোম্পানি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগের পর এবারে এফএ কাপের নতুন সূচি ঘোষণা করেছে আয়োজকরা। টুর্নামেন্টের বাকি থাকা কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে ফাইনালের দিনক্ষণ চূড়ান্ত করেছে তারা। করোনা মহামারীর কারণে মার্চ থেকে ইংল্যান্ডের সব ধরনের খেলা স্থগিত ছিল। খেলা বন্ধ হওয়ার আগে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 9 মার্চ। নতুন সূচি অনুযায়ী 27 এবং 28 জুন অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, 11 এবং 12 জুলাই হবে সেমিফাইনাল এবং 1 আগস্ট হবে টুর্নামেন্টের ফাইনাল। তবে দিন ঠিক হলেও ভেন্যু এবং সময় এখনও ঘোষণা করেননি আয়োজকরা।
কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে লেস্টার সিটি চেলসি, নিউ ক্যাসেল ম্যানচেস্টার সিটি, শেফিল্ড আর্সেনাল এবং নরউইচ সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। আর এই ছিল করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।